ও, শেষ করছিলেন? আমি তো লাস্ট ইয়ার করি নাই ক্লাস। তুমি ক্লাস করো নাই? তোমাকে যে ক্লাস পাঠাইছে সেগুলো করো নাই? লাস্টের টুক করি নাই, পুরোটুকি করছিলাম। লাস্টের টুক তো আমি রেকর্ড করে দিছিলাম, যেটা করতে বলছিলাম। এখন না করলে তো আমার কিছু করার নাই। প্রশ্ন কিন্তু এত সহজ হবে না, কঠিন হবে, আগে বলে দিলাম। 150 এমসিকিউ নেবেন? জি। টাইম কতক্ষণ? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 50 মিনিট দেন। 1 ঘন্টা 50 মিনিট দেওয়া যাবে না। 150টা এমসিকিউ, তাহলে একটা তো 1 মিনিট করে, ম্যাথ আছে তো। ওই হিসাব করলে তো হবে না, তোমার বুঝো নাই। ম্যাথ আছে, ম্যাথ তো আর তোমার 50টা দেই নাই, ম্যাথ তো হচ্ছে 10 থেকে 15টা মাত্র ম্যাথ। বাকি সব মুখস্থ বিষয় আর বেসিকের কথাবার্তা। সেখানে তোমার ম্যাথের কথা চিন্তা করলে তো হবে না। এটা বের করো তো, দেখি পারো কিনা। 2.5 × 10⁻14 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণে 1 মোল ফোটনের শক্তি গণনা করো। বের করো তো এটা। কত হয় বলো?
আরো নাই? এই অঙ্ক যদি না পারো তাহলে পরীক্ষা দিয়ে কি লাভ? ইকুয়াল টু এইচ নিও, প্ল্যাঙ্কের ধ্রুবক বসাও আর হচ্ছে কম্পাঙ্কের মান বসাও, শেষ অঙ্ক। ভাইয়া আমার ক্যালকুলেটর আনছি না। তোমাদের যে কত কথাবার্তা, ভালোই লাগে না এসব কথাবার্তা। আমি বাসায় আসছি তো এই কারণে। 1.65 centimeter angle something. এখন এই যে এখান থেকে ই এর মানটা বের হবে, ঠিক আছে? তো এক মোল ফোটন মানে কি? কয়টা অণু থাকে এক মোল ফোটনে? 6.023 into 10 to the power. হ্যাঁ, এই মানটাকে 6.023 10 to the power 23 দ্বারা কি করবা, গুণ করবা। তাহলে উত্তর বের হবে, ঠিক আছে? এক মোল ফোটনের শক্তি বললে প্রথমে শক্তি বের করে এটাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করবা, তাহলে উত্তর বের হবে। 9.977 into 10 to the power. হ্যাঁ, তারপরে হচ্ছে চতুর্থ, শক্তি স্তরে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন উত্তেজিত করে, কালকে পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো আমাদের প্র্যাকটিসে রাখা লাগবে। উত্তেজিত করে অপসারণের প্রয়োজনীয় শক্তি হিসাব করো। অর্থাৎ শক্তির মানটা আর্গে নিবা। কিসে নিবা? আর্গে। চতুর্থ শক্তি স্তরে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন উত্তেজিত করে অপসারণের প্রয়োজনীয় শক্তি। তো শক্তির যে একটা সূত্র ছিল, কি ছিল বলো? শক্তির সূত্রটা কি ছিল বলো? মাইনাস 2 পাই ই স্কোয়ার এম, -2 পাই স্কোয়ার এম জেড ই টু দি পাওয়ার 4, তাই না? বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, যেই সূত্রটা ছিল আমাদের ইয়ার শক্তি সূত্রটা, ওইটা বসাবা। সেটাকে এখানে যে এইচ এর মানটা আছে, এইচ এর মানটা কিসে নিবা? 27, -27-এ নিবা। অর্থাৎ 6.626 10 to the power -27। এই যে ভর যে নিবা, ইলেকট্রনের ভরটা নিবা গ্রামে, কিসে নিবা? গ্রামে নিবা, ঠিক আছে? এভাবে করতে হবে। আচ্ছা, বাকি অঙ্কগুলো মোটামুটি করানো হয়েছে সবই। তোমাদের হচ্ছে পাতন থেকে কিছু জিনিস করাই দিই। পাতন থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে? পাতন এবং ক্যালকুলেশন থেকে কোশ্চেন থাকবে।
দ্রবণে আয়ন শনাক্তকরণ শিক্ষা পরীক্ষা থেকে অনেক প্রশ্ন থাকবে। তো প্রথমত হচ্ছে আমাদের যে আহ বিশুদ্ধকরণ যে প্রক্রিয়াগুলো আছে, হ্যাঁ, বিশুদ্ধকরণ প্রক্রিয়া, তো এগুলো হচ্ছে নোট করে নাও। যে কঠিন যৌগের বিশুদ্ধকরণ পদ্ধতি কি কি আছে, কঠিন যৌগের বিশুদ্ধকরণ পদ্ধতি, এইটা আছে হচ্ছে কেলাসন, আংশিক কেলাসন, ঊর্ধ্বপাতন, তারপর তোমার আছে বাষ্পপাতন। বাষ্পপাতনকে বলা হয় ইংলিশে স্টিম পাতন। তারপর তোমার আছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন। তারপর তোমার আছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, তো এই যে পদ্ধতিগুলো, এগুলো হচ্ছে কঠিন পদার্থের বিশুদ্ধকরণ। কঠিন কঠিন যে যৌগগুলো আছে সেগুলোকে বিশুদ্ধ করা হয় এই পদ্ধতি দ্বারা। আর যেগুলো তরল আছে, তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে আমরা কি করি, পাতন করি। তরল যৌগের যখনটা করব, তরল যৌগের ক্ষেত্রে আমরা পাতন করব। বিশুদ্ধকরণ পদ্ধতির মধ্যে পাবো আমরা, প্রথমে পাবো পাতন, পরে পাবো আংশিক পাতন, তারপর পাবো হচ্ছে নিম্নচাপ পাতন। নিম্নচাপ পাতন, তারপর পাবো হচ্ছে সমস্ফুটন পাতন। সমস্ফুটন পাতন, তারপর পাবো হচ্ছে বাষ্পপাতন। তাহলে তরল যৌগের ক্ষেত্রে আমরা কি কি পাবো, পাতন পাবো, আংশিক পাতন পাবো, নিম্নচাপ পাতন পাবো, সমস্ফুটন পাতন পাবো, আর বাষ্পপাতন পাবো। ঠিক আছে। আর কঠিন যৌগের ক্ষেত্রে পাবো হচ্ছে কেলাসন, আংশিক কেলাসন, ঊর্ধ্বপাতন, বাষ্পপাতন, দ্রাবক নিষ্কাশন এবং ক্রোমাটোগ্রাফি। তাহলে কঠিন এবং তরলের ক্ষেত্রে আলাদা আলাদা পদ্ধতি আছে। ঠিক আছে। তরলের ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশনটাও তরলের ক্ষেত্রে করা হয়। তো মনে রাখবা যে কঠিন এবং তরলের ক্ষেত্রে হচ্ছে এই যে দ্রাবক নিষ্কাশন আর বাষ্পপাতনটা কমন। কঠিন এবং তরলের ক্ষেত্রে দ্রাবক নিষ্কাশন এবং হচ্ছে বাষ্পপাতনটা হচ্ছে একটু কমন, বাকিগুলো কিন্তু কমন না। ঠিক আছে। এখন কখন কোনটা করা হয়, কখন কোনটা করা হয় আমরা দেখব এখন। যদি আমরা এখানে লিখবো হচ্ছে ভৌত ধর্ম, এক পাশে লিখবো হচ্ছে ভৌত ধর্ম, আর এক পাশে লিখবো হচ্ছে বিশুদ্ধকরণ পদ্ধতি। ভৌত ধর্ম এবং এই পাশে লিখবো হচ্ছে বিশুদ্ধকরণ পদ্ধতি। যদি আমাদের যৌগের মধ্যে পার্থক্য থাকে, যৌগে উদ্দায়িতার পার্থক্য, উদ্দায়িতার পার্থক্য থাকে, উদ্দায়িতার পার্থক্য, অর্থাৎ যেই পদার্থগুলো ঊর্ধ্বপাতন হয়, এখন কারা ঊর্ধ্বপাতন হয় এটা আমাদের জানতে হবে। উদ্দায়ী পদার্থ কারা, কয়েকটা উদাহরণ দাও তো, উদ্দায়ী পদার্থের উদাহরণ দাও তো কয়েকটা। নাট্যরূপ। হ্যাঁ,
ন্যাপথলিন আছে, কর্পূর আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। আমরা একটু পরে আমরা শিখবো। যদি উদ্বায়ী পদার্থ মানে হচ্ছে সরাসরি কঠিন থেকে তাপ দিলে গ্যাসে চলে যায়, বায়বীয় পদার্থ। গ্যাস থেকে তোমার তাপমাত্রা কমাইলে আবার সেই তরলে না যেয়ে কঠিনে চলে আসে। অর্থাৎ ডাইরেক্ট কঠিন থেকে গ্যাস, গ্যাস থেকে কঠিন, এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতন। এটার জন্য আমরা কি করব? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ব্যবহার করব। ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ব্যবহার করব। ঠিক আছে। যদি যৌগের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য হয়, স্ফুটনাঙ্কের, তখন আমরা করব হচ্ছে পাতন। কি করব? পাতন করব। যে পাতনগুলো আছে, সাধারণ পাতন, আংশিক পাতন, এই পাতনগুলো করব। অর্থাৎ পাতনের জন্য আমাদের কি লাগবে? স্ফুটনাঙ্কের পার্থক্য লাগবে। যদি যৌগের মধ্যে দ্রাব্যতার পার্থক্য হয়, কিসের পার্থক্য? দ্রাব্যতার পার্থক্য। দ্রাব্যতার পার্থক্য হলে আমরা কি করব? কেলাসন করব এবং দ্রাবক নিষ্কাশন করব। কেলাসন এবং দ্রাবক নিষ্কাশন। কেলাসন এবং দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে। যদি পানিতে অদ্রবণীয় হয়, কি হয়? পানিতে অদ্রবণীয়, পানিতে হচ্ছে অদ্রবণীয়, কিন্তু বাষ্পে উদ্বায়ী। বাষ্পে উদ্বায়ী, উদ্বায়ী। বাষ্প মানে স্টিম, স্টিমে উদ্বায়ী। তাইলে আমরা করব স্টিম পাতন বা বাষ্পপাতন। পানিতে অদ্রবণীয় কিন্তু বাষ্পে উদ্বায়ী, তারা হচ্ছে স্টিম পাতন করব বা বাষ্পপাতন করব। ঠিক আছে। আর যদি স্থির মাধ্যমে, স্থির মাধ্যমে অধিশোষণ পার্থক্য হয়, অধিশোষণ, অধিশোষণ পার্থক্য হয়, তাহলে আমরা করব ক্রোমাটোগ্রাফি। কি করব? ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ পার্থক্য হইলে আমরা করব হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এখন আমরা এত কিছু ডিটেলস পড়বো না, এখন ডিটেলস পড়ার মানে দরকার নাই আপাতত। তোমাদের সিলেবাসটা দেখ আগে কি বলে। এখন আমরা ডিটেলস পড়বো না, আমরা শুধু উদাহরণগুলো পড়বো, কোনটার কি উদাহরণ। ঠিক আছে। ডিটেলস পরে পড়বো। আপাতত উদাহরণগুলো জাস্ট জেনে রাখি। হ্যাঁ, অবজেক্টিভের জন্য যেগুলো লাগবে আমাদের, তোমরা অবজেক্টিভ সলভ করলে দেখবা তোমার হচ্ছে এই পাতন থেকে, কেলাসন থেকে অনেক কোশ্চেন আছে। সো আমরা জাস্ট উদাহরণগুলো মনে রাখবো। প্রথমত হচ্ছে কেলাসন। কেলাসন প্রক্রিয়া কি কি করা হয়? যখন আমরা শিল্পকে, যে শুধু আমরা ক্ষেত্রে প্রয়োগ কোন করা হয় এখানে। তো প্রয়োগগুলো আমরা লিখবো। এক নাম্বার হচ্ছে শিল্পক্ষেত্রে চিনি উৎপাদন। শিল্পক্ষেত্রে চিনি উৎপাদন। তারপর দুই নাম্বার হচ্ছে জৈব যৌগের বিশোধন। জৈব যৌগের বিশোধন। তিন নাম্বার হচ্ছে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে, ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে, যৌগকে বিশুদ্ধ কেলাস রূপে, বিশুদ্ধ কেলাস রূপে মিশ্রণ থেকে পৃথক করা। মিশ্রণ থেকে পৃথক করা। তাহলে প্রথমে শিল্পক্ষেত্রে চিনি উৎপাদন, দুই নাম্বার হচ্ছে জৈব যৌগের বিশোধন, তিন নাম্বার হচ্ছে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে বিশুদ্ধ কেলাস রূপে মিশ্রণ থেকে পৃথক করা। এই কাজে হচ্ছে আমরা কি ব্যবহার করি? তোমার
ক্যালাসন পদ্ধতি ব্যবহার করি। এবার আসো হচ্ছে আংশিক ক্যালাসন। আংশিক ক্যালাসন কি? আংশিক ক্যালাসন কখন বুঝবা যে ক্যালাসন এবং আংশিক ক্যালাসন পার্থক্য করার উপায়টা কি বলো তো? আংশিক ক্যালাসনে হচ্ছে তোমার দ্রাব্যতার পার্থক্য থাকবে। কি থাকবে? দ্রাব্যতার পার্থক্য থাকবে। অর্থাৎ তোমাকে বলবে যে একটা 20 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পদার্থের দ্রাব্যতা যথাক্রমে 4, 6 এবং 8। এখন আমরা এখানে কি করতে পারি? যখন দ্রাব্যতার পার্থক্য থাকবে তখন প্রত্যেকটা পদার্থকে পৃথক পৃথক ভাবে আলাদা করা হয়, এটাকে বলা হয় আংশিক ক্যালাসন। অর্থাৎ দ্রাব্যতার পার্থক্য থাকবে, সেখান থেকে আমরা পৃথক করব একটা একটা পদার্থকে। এটাই হচ্ছে আংশিক ক্যালাসন। এটা মনে রাখতে হবে। তো এটার কারণে কি হয়? চিনির মিষ্টতা বৃদ্ধি পায়, চিনির আকার বৃদ্ধি পায়। দেখবা অনেক বড় চিনি আছে, অনেক ছোট চিনি আছে, চিনির মধ্যে পার্থক্য আছে। যেটা বড় চিনি এটা মিষ্টি বেশি, যেটা ছোট চিনি এটা মিষ্টি কম। কারণ এই যে আমরা আংশিক ক্যালাসন করা হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখলাম। এবার আসো হচ্ছে পাতন। তাহলে এটা একটু মনে রাখবা, চিনির আকার বাড়ে এবং মিষ্টতা বাড়ে। চিনির আকার ও মিষ্টতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে পাতন। প্রথমে হচ্ছে সাধারণ পাতন। সাধারণ পাতন কি? অর্থাৎ যাদের তাপমাত্রা, আর পাতন কখন করি? যখন স্ফুটনাঙ্কের পার্থক্য হয়। স্ফুটনাঙ্কের পার্থক্য যখন হয় তখন আমরা পাতন করি। সো যদি কোনো তরল পদার্থের উপাদান সমূহের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রির বেশি হয়, তখন কি করা হয়? সাধারণ পাতন করা হয়। তোমার স্ফুটনাঙ্কের পার্থক্য বা ব্যবধান কত ডিগ্রি বেশি হইলে? 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইলে। স্ফুটনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কি করা হয়? সাধারণ পাতন করা হয়। তখন সেখানে আলাদা করা সম্ভব। এতটুকু এখান থেকে পড়লে এনাফ। এবার আসো আংশিক পাতন। তাহলে আংশিক পাতনে পার্থক্যটা কত হওয়া লাগে? স্ফুটনাঙ্কের পার্থক্য হওয়া লাগে 40 ডিগ্রির কম। সুতরাং যেসব পদার্থের, মিশ্র তরলের পদার্থের বা উপাদান সমূহের স্ফুটনাঙ্কের পার্থক্য কি থাকে? 40 ডিগ্রির কম থাকে। স্ফুটনাঙ্কের স্ফুটনাঙ্কের ব্যবধান কি থাকে? 40 ডিগ্রি সেলসিয়াসের কম থাকে। তখন কি করা হয়? আংশিক পাতন। তো ব্যবহার কি কি আছে? ব্যবহারগুলো আমরা জানবো ভালো মতো, ঠিক আছে? প্রথমে হচ্ছে পেট্রোলিয়াম বিশোধন। আমরা যে পেট্রোলিয়াম ব্যবহার করি, পেট্রোলিয়াম বিশোধন করতে আলকাত্রার বিভিন্ন উপাদান পৃথক করা হয়। কি করা হয়? আলকাত্রার আলকাত্রার বিভিন্ন উপাদান পৃথক করা হয়। তারপর হচ্ছে বেনজিন টলুইন। আমাদের জৈব যৌগ করার সময় আমরা এই জিনিসগুলো আরো ভালো মতো জানবো যে
নামাজ পড়বো একটু পরে। তুমি নামাজ পড়ছো? তুমি আগে নিজের নামাজ পড়ে আসো, যাও। দেখো, তারপর হচ্ছে তোমার এই যে যোগ যোগ যখন পড়বো তখন আমরা সেখানে জানবো যে তিনটা পদ্ধতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক বলতে বেনজিন, টোলুইন এগুলো পৃথক করা হয়। একটা লঘু তেল থেকে, একটা গাঢ় তেল থেকে, এরকম তেল থেকে হচ্ছে তোমার বিভিন্ন হাইড্রোকার্বন হচ্ছে পৃথক করা হয়। তো এই যে লঘু তেল থেকে পৃথক করার জন্য আমরা আংশিক পাতন ব্যবহার করি। ঠিক আছে? লঘু তেল থেকে, লঘু তেল থেকে বেনজিন টোলুইন পৃথকীকরণ। লঘু তেল থেকে বেনজিন টোলুইন এগুলো পৃথকীকরণ। তারপর হচ্ছে রেকটিফাইড স্পিরিট উৎপাদন। রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড, এগুলো সব যোগাযোগের কথাবার্তা। রেকটিফাইড স্পিরিট উৎপাদন, জৈব যৌগের হচ্ছে অনেক জিনিস এখানে। কেরোসিন পৃথকীকরণ, কেরোসিন পৃথকীকরণ সবগুলো কিন্তু জৈব যৌগের। ঠিক আছে? কেরোসিন পৃথকীকরণ, কেরোসিন পৃথকীকরণ। তাহলে পেট্রোলিয়াম বিশোধন, আলকাতরার বিভিন্ন উপাদান পৃথক করা, লঘু তেল থেকে বেনজিন টোলুইন পৃথক করা, রেকটিফাইড স্পিরিট উৎপাদনে এবং কেরোসিন পৃথকীকরণ, এই কয়টা কাজ করবা এখান থেকে। এরপরে হচ্ছে নিম্নচাপ পাতন। কি পাতন? নিম্নচাপ পাতন। নি- নিম্নচন, নিম্নচাপ পাতন। তো নিম্নচাপ পাতনের মাধ্যমে কি করা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে আমরা সাবান শিল্প থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে গ্লিসারিন পাই। সাবান শিল্পের, সাবান যখন তৈরি করা হয় সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা গ্লিসারিন পাই। এই যে সাবান শিল্প থেকে যে বাই প্রোডাক্ট হিসেবে আমরা গ্লিসারিন পাই। তুমি ঘুমাও, যাও। তাহলে আমাকে ঘুম পাড়িতেছে কেন এসে? সাবান শিল্পের বর্জ্য লাই থেকে বিশুদ্ধ গ্লিসারিন সংগ্রহ করা। তুমি ভাত খাইছো? ভাত খাইছো? কি দিয়ে খাইছো? কেন তুমি সবজি খাইছো কেন? মাংস খাও নাই? একটু খাইছো? বাকিগুলো আমার জন্য রেখে দিছো? হ্যাঁ, বুঝছি। তারপর হচ্ছে তোমার স্টিম পাতন। স্টিম পাতন বা হুম, হ্যাঁ, অনেক সুন্দর কথা বলে। স্টিম পাতন বা বাষ্প পাতন। তো স্টিম পাতন কেন হয়? কারণ হচ্ছে যদি পানিতে অদ্রবণীয় হয় এবং জলীয় বাষ্প উদ্বায়ী হয়। পানিতে অদ্রবণীয় বাট বাষ্পে হচ্ছে উদ্বায়ী, তাদের জন্য স্টিম পাতন করা হয়। যেমন হচ্ছে আমরা যে তেল সংগ্রহ করি বিভিন্ন আহ উদ্ভিদ থেকে, যে তেল সংগ্রহটা করা হয় সেটা হচ্ছে এখান থেকে করা হয়, উদ্ভিদ থেকে প্রয়োজনীয় তেল।
তারপর লেমন গ্রাস থেকে সুগন্ধি উৎপাদন করা। লেমন গ্রাস থেকে সাইট্রাইল নামক, খুব ইম্পর্টেন্ট এই অবজেক্টিভটা, সাইট্রাল নামক সুগন্ধি আরোহণ। সাইট্রাল নামক সুগন্ধি আহরণ লেমন গ্রাস থেকে, লেবু পাতা। তারপরে অ্যানিলিনের বিশোধন। অ্যানিলিন, অ্যানিলিনটা কি? এটা হচ্ছে একটা জৈব যৌগ। অ্যানিলিনের বিশোধন করা হয়। অ্যানিলিন দেখতে কেমন? প্রথমে বেনজিন চক্র আঁকবা। বেনজিন চক্রটা আঁকার পরে কি করবা, এখানে NH2 দিবা, অ্যামিন মূলক দিবা। তাহলে হচ্ছে কি হবে, এটা অ্যানিলিন হয়ে যাবে। তাহলে অ্যানিলিনের বিশোধন করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যানিলিনের বিশোধন করার জন্য। তারপর হচ্ছে ঊর্ধ্বপাতন। কি পাতন? ঊর্ধ্বপাতন। তুমি গানটা গাও আগে, গান না গেলে চলে যাও। ঊর্ধ্বপাতন হচ্ছে কি, এটা আমি বললাম। ঊর্ধ্বপাতন কারা, ঊর্ধ্বপাতিত পদার্থ কারা, এটা আমাদের জানতে হবে। জানোই যে ন্যাপথালিন, ন্যাপথালিন, কর্পূর, কর্পূর, অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। তো যে কেম অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড দেখতে কেমন? বেনজিন আঁকবা প্রথমে। ঠিক আছে, বেনজিন আঁকার পরে কি দিবা, কার্বক্সিলিক অ্যাসিড মূলক দিবা। বেনজিন আঁকলা, তারপর কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা দিবা, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, তারপর আয়োডিন। তারপর কে আছে? আয়োডিন। তারপর নিশাদল। নিশাদল কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড। কে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, খুবই ইম্পর্টেন্ট। কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমরা বরফ বলি, শুষ্ক বরফ বলি। শুষ্ক বরফ কোনটা? ওই যে বিভিন্ন অনুষ্ঠানে সাদা ধোঁয়া সৃষ্টি করে, সাদা ধোঁয়াটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফ। সাদা যে ধোঁয়াটা সৃষ্টি হয় বিভিন্ন প্রোগ্রামে, সেটাই হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। তারপর সালফার মানে গন্ধক, এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি আমরা, সেটা হচ্ছে সাবেক আয়না। সাবেক আয়না। সাতে হচ্ছে সালফার, সালফার। বেতে হচ্ছে বেনজোইক অ্যাসিড। কতে হচ্ছে কর্পূর। আর আরেকটা কতে হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। তাহলে সালফার, বেনজোইক অ্যাসিড, কর্পূর, কঠিন কার্বন ডাইঅক্সাইড। আর আয়নাতে হচ্ছে আয়োডিন। আয়তে হচ্ছে আয়োডিন, আর নাতে হচ্ছে ন্যাপথালিন আর নিশাদল। ন্যাপথালিন আর নিশাদল। ঠিক আছে,
ন্যাপথালিন আর নিশাদল। রেকটিফাইড স্পিড মানে কি? এটা আমাদের একটু জানতে হবে। ইথানলের 96% জলীয় দ্রবণ। হ্যাঁ, ইথানল থাকবে 95.6%। 95.6% ইথানল, আর 4.4% পানি। এটা হচ্ছে রেকটিফাইড স্পিড। তো রেকটিফাইড স্পিডটাকে আমরা 100% ইথানল তৈরি করব। কি তৈরি করব? এখান থেকে 100% ইথানল তৈরি করব, 100% ইথানল। এটাকে করা হয় সম স্ফুটন পাতন। কি বলা হয় এটাকে? সম স্ফুটন পাতন। সম স্ফুটন পাতন। সম স্ফুটন পাতন। তো আমরা তখন কি করব 100% করার জন্য? এই যে রেকটিফাইড স্পিডটা আছে, এটার তোমার যে তাপমাত্রা দেওয়া হয় সেটা হচ্ছে 78.1 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এটাকে 100% ইথানল বানাবো, তখন আমরা কি করব? ক্যালসিয়াম অক্সাইড দিব। ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে চুন দিব, পাথুরে চুন। পাথুরে চুন দিলে এই চুনটা হচ্ছে কি করে, পানিটাকে শোষণ করে ফেলে। পাথুরে চুন বা ক্যালসিয়াম অক্সাইড দিলে এটা পানিটাকে শোষণ করে ফেলে। তখন তাপমাত্রা দেওয়া লাগে 78.3 ডিগ্রি। তখন আমরা কি পারি? 100% ইথানল পাই। 100% ইথানল পেয়ে যাই। ক্যালসিয়াম অক্সাইড দিলে বা পাথুরে চুন দিলে আমরা তখন 100% ইথানল পেয়ে যাই। এবং তাপমাত্রাটা মনে রাখতে হবে 78.3। আগে ছিল 78.1। মনে থাকবে? এটা মনে রাখবা। তানহার কি হয়েছে? তানহার কি সমস্যা? কেন, তানহার সাথে তোমার কি সারাদিন দেখি খালি ছবি ছাড়ো একসাথে, আবার এখন কি সমস্যা? দেখো, দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশনটা কি? এটা কেন করা হয়? এটা কঠিন পদার্থের যে বিশুদ্ধকরণটা আছে সেইখান থেকে করা হয়। তো দ্রাবক নিষ্কাশনের মূল নীতিটা হচ্ছে একটা সমীকরণ, তার নাম হচ্ছে নার্নস্টের সমীকরণ। নার্নস্টের সমীকরণ। নার্নস্টের সমীকরণ। এটা তোমরা এই এখানে বুঝবা না, এটা হচ্ছে আমরা তড়িৎ রসায়নে পড়বো সেকেন্ড পেপারে। সেখান থেকে এটা আমরা আসছে। দ্রাবক নিষ্কাশনটা হচ্ছে কোন জৈব যৌগকে কি করা হয়, একটা জলীয় দ্রবণ থেকে অথবা মিশ্রিত দ্রবণ থেকে একটা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করা হয়। কোন একটা জৈব যৌগকে কি করা হয়, জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্রিত দ্রবণ থেকে বা অবস্থা থেকে উপযুক্ত দ্রাবকে নেওয়া হয়। উপযুক্ত দ্রাবকে নিয়ে সেখানে পৃথক করা হয়, সেটাই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। অর্থাৎ জৈব। আচ্ছা, এখন আসো কি কি করা হয়। এক নাম্বার হচ্ছে তোমার নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে নারিকেলের তেল উৎপাদন করা, অর্থাৎ নারিকেল তেল নিষ্কাশন করা হয়। নারিকেল তেল নিষ্কাশন। দুই নাম্বার হচ্ছে
শস্য বীজ থেকে, শস্য বীজ থেকে সুগন্ধি তেল নিষ্কাশন। তারপরে ধানের তুষ এবং চাউলের কুড়া, ধানের তুষ এবং চাউলের কুড়া, ধানের তুষ ও চাউলের কুড়া, এখান থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো আমরা, দ্রাবক নিষ্কাশন। ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি ডিটেলসে এখন বলবো না। ক্রোমাটোগ্রাফি থেকে আমরা সংক্ষেপে যেটুকু লাগবে আপাতত ততটুকু বলি অবজেক্টিভের জন্য। ক্রোমাটোগ্রাফিটা কেন করা হয়? যখন তোমার পার্থক্য হয়, অধিশোষণের পার্থক্য, কিসের পার্থক্য? অধিশোষণ। তো এখানে একটা চলনশীল মাধ্যম থাকবে, সাম্যাবস্থা থাকবে, একটা স্থির সাম্যাবস্থা থাকবে। একটা চলনশীল সাম্যাবস্থা, একটা স্থির সাম্যাবস্থা। তো এখান থেকে বিভিন্ন পদার্থ বা যৌগ পৃথক করা হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে। এটাকে বলে ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফির উদ্ভাবক হচ্ছে মিথাইল সয়েট, মিথাইল সয়েট। তিনি সর্বপ্রথম উদ্ভিদের, কিছু উদ্ভিদ থেকে রঙিন পদার্থ যেমন ক্লোরোফিল, জ্যান্থোফিল এগুলো পৃথক করছে। এই পৃথক করার জন্য সে ক্রোমাটোগ্রাফিটা ব্যবহার করছে, পদ্ধতিটা, ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটা ব্যবহার করছে। তো এখানে পদার্থগুলোকে সে অধিশোষিত করে তোমার স্থির মাধ্যম এবং চলনশীল মাধ্যম ব্যবহার করে তিনি এটা করছেন। ঠিক আছে। তো এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আরেকটা হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি, বন্টন ক্রোমাটোগ্রাফি। অধিশোষণটা আবার দুই প্রকার, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে পাতলা স্তর। আর বন্টনটা হচ্ছে দুই প্রকার, একটা পেপার, একটা গ্যাস ক্রোমাটোগ্রাফি। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি এটা হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি। আর কলাম এবং পাতলা স্তর হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। তাহলে এটা মনে রাখবা। এখন এই যে ক্রোমাটোগ্রাফি গুলোর ব্যবহার, ক্রোমাটোগ্রাফির যে ব্যবহার গুলো আছে, কোন কোন কাজে ব্যবহার করা হয়? ক্রোমাটোগ্রাফি গুলোর ব্যবহার হচ্ছে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশুদ্ধীকরণ, পৃথকীকরণ ও বিশোধন। 2 নাম্বার হচ্ছে ব্যবহার কি?
তোমার সমগোত্রীয় জৈব যৌগের সমগোত্রীয় জৈব যৌগের সদস্যদের সদস্যদের পৃথকীকরণ। তারপর অজানা যৌগের বা অন্য কোনো যৌগের তুলনা করা বা শনাক্ত করা। জানা যৌগের সাথে অন্য কোনো যৌগের তুলনা করা। এগুলো। তো এখান থেকে আমাদের এই তিনটা পয়েন্ট জানবো, আরো অনেক পয়েন্ট আছে, এই তিনটা আপাতত জানো। কলাম ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি, এই দুইটা দুইটা কাজ জানবা। কলাম ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি, এইখানে স্থির মাধ্যম কোনটা, চলনশীল মাধ্যম কোনটা, এবং প্রয়োগটা জাস্ট আমরা একটা জানবো, সেটা হচ্ছে যে গাছের বাকল বা যে পাতলা নির্যাস গুলো আছে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড অ্যাস্টার এগুলো পৃথক করা যায়। গাছের বাকল বা পাতলা নির্যাস থেকে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড অ্যাস্টার পৃথক করা যায়। আর পেপার ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে এখান থেকে শনাক্তকরণ করা যায় হচ্ছে স্টেরয়েড, হরমোন, নিউক্লিক অ্যাসিড, এগুলো পৃথক ও শনাক্তকরণ। তাছাড়া সুগার এগুলো। তাহলে স্টেরয়েড, হরমোন, নিউক্লিক অ্যাসিড এবং সুগার এগুলো শনাক্ত এবং পৃথক করা হয় পেপার ক্রোমাটোগ্রাফি দ্বারা। পেপার ক্রোমাটোগ্রাফিতে এতটুকু আমরা জানবো, মানে উদাহরণটুকু। পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান, আর এফ আর এফ মানে হচ্ছে রিটেনশন ফ্যাক্টর, এটার মান একের চেয়ে কম হয়, একের চেয়ে কম হয়। রিটেনশন ফ্যাক্টর মানে হচ্ছে উপাদান যৌগ কর্তৃক যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আর গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে আরএফ, রিটেনশন ফ্যাক্টর। এটা একের চেয়ে সবসময় কম হয় পেপার ক্রোমাটোগ্রাফিতে।
তো এতটুকু মনে রাখবা, কালকে পরীক্ষা দিও। যাও।